তোমাদের যাদের পরীক্ষা আগামী 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে টপ 30 WS কোশ্চেন বুস্টার প্লাস শর্টকাট সাজেশন। আজকে আমি তোমাদেরকে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলো বিশ্লেষণে টপ 30টি WS কোশ্চেন পড়াবো। WS কোশ্চেনের 14 গোষ্ঠী উদ্ধার, অর্থাৎ প্রথমে আমি তোমাদেরকে WS কোশ্চেনের যে টেকনিক সে টেকনিকগুলো শেখাবো। এরপরে তোমাদের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলো বিশ্লেষণে টপ 30 WS কোশ্চেন শেখাবো। তোমরা যদি আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে 16 জুলাই 2026 সালে অর্থাৎ যে তোমাদের পরীক্ষাটি হবে সেখানে তুমি WS কোশ্চেনে 4 মার্কের মধ্যে 4 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি দিচ্ছি। আমি তোমাদের আকিব স্যার 8 বছরের অভিজ্ঞতার আলোকে কিন্তু আজকের ক্লাসটি আমি নিচ্ছি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবা এবং অবশ্যই তোমাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মতামতটুকু দিবা, তাহলে আমি অত্যন্ত খুশি হব। তো দেখো বুস্টার প্লাস শর্টকাট টেকনিক। তো 1 নম্বর টেকনিকটি দেখো, প্রথমে আমি টেকনিকগুলো শেখাবো, এরপরে তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো আছে তার থেকে টপ 30 WS কোশ্চেন শেখাবো। তো দেখো টেকনিক 1, সাবজেক্টে যদি ব্যক্তি থাকে তখন WS কোশ্চেন হিসাবে হু বসবে, অর্থাৎ সাবজেক্টে কোনো ব্যক্তি থাকলে WS কোশ্চেন হিসাবে হু বসবে। সাবজেক্টে যদি কোনো ব্যক্তি না থাকে তখন WS কোশ্চেন হিসাবে কি বসাতে হবে? হোয়াট বসাতে হবে। ব্যক্তি না হলে সাবজেক্টে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। মোট কথা সাবজেক্ট হিসাবে ব্যক্তি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, আর যদি ব্যক্তি না থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। আর একটা নিয়ম মনে রাখো, নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলেও WS কোশ্চেন হিসাবে হু বসাতে হবে। এই রুলসটি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছর একটি করে WS কোশ্চেন কমন আসে। 2 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে ইন, অন, অ্যাট, ফ্রম এরপরে স্থানের নাম, সেটা হতে পারে দেশ, শহর, গ্রাম, বাড়ি থাকলে WS কোশ্চেন হিসাবে হোয়ার বসাতে হয়। যেমনটি দেখো এখানে কি আছে, ইন ঢাকা, ঢাকা একটা শহরের নাম অর্থাৎ স্থানের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে হোয়ার বসাতে হয়। 3 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে ওয়ান্স, টোয়াইস, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, এভরি প্লাস টাইম, সেটা হতে পারে এভরিডে, এভরি উইক, তাহলে তোমাদেরকে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হবে। এই রুলসটিও খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কি আছে, হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ। তো দেখো এখানে কি আছে, টোয়াইস আছে, টোয়াইস এ মান্থ আছে, টোয়াইস থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। আশা করি বোঝাতে পেরেছি। 4 নম্বরটি দেখো, বাক্যের মধ্যে বিকজ, ফর, টু প্লাস ভার্ব, অ্যাজ, সো দ্যাট থাকলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয় এবং এগুলো দ্বারা অবশ্যই কি বোঝাবে? কারণ বোঝাবে। যেমন দেখো, হি ওয়েন্ট দেয়ার টু মিট হিজ ফ্রেন্ড। তো দেখো এখানে কি আছে, টু আছে, টু থাকলে কি করতে হবে? WS কোশ্চেন হিসাবে হোয়াই বসাতে হবে। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে বুস্টার প্লাস শর্টকাট সাজেশন বের করেছে। 80 পেজের PDF ফাইল, পড়তে হবে মাত্র 27টি পেজ, মাত্র 4 থেকে 5 দিন পড়লে ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এর মূল্য রেখেছি উত্তর সহকারে, এই PDFটির মূল্য মাত্র 200 টাকা। তোমরা যারা বুস্টার প্লাস শর্টকাট টেকনিক এই PDFটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা PDF বুস্টার প্লাস। পেজ সংখ্যা মাত্র 70টি, পড়তে হবে 27টি পেজ। যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু বুস্টার প্লাস শর্টকাট PDF থেকেই নেওয়া হচ্ছে। তো বুঝতে পারতেছো এই সাজেশনটি কতটা সহজভাবে তৈরি করা হয়েছে। এই PDFটির কিছু পেজ দেখতে চাইলে অবশ্যই তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। 5 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে অ্যাট, ইন, অন প্লাস সময়, যেমন মর্নিং, ইভিনিং, AM, PM বা যে কোনো সাল, লাস্ট প্লাস টাইম, টুমোরো, ইয়েস্টারডে দিনের নাম, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে এভাবে কোনো থাকলে অথবা মাস, সাল থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। এই টেকনিক থেকে এবছর একটি প্রশ্ন কিন্তু কমন আসবে। মনে রাখবা, যে কোনো সময়, দিনের নাম, মাস, সাল থাকলে
কি করতে হবে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে যেমন দেখো হি উইল কাম টুমোরো এখানে টুমোরো আছে তাই ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন 6 নম্বর টেকনিকটি দেখো বাক্যের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার গুলো কি যেমন স্লোলি ফাস্ট শারীরিক ও মানসিক অবস্থা যেমন টায়ার্ড ওয়েল ফাইন ফিল উপায় যেমন বাই প্লাস যানবাহন অথবা অন ফুট থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয় এটিও খুব ইম্পর্টেন্ট তোমরা এটিও মনে রাখবা বাক্যের মধ্যে কি থাকবে অ্যাডভার্ব অফ ম্যানার যেমন থাকতে পারে স্লোলি বা ফাস্ট শারীরিক বা মানসিক অবস্থা আমার ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে সেটা টায়ার্ড থাকতে পারে ফিল থাকতে পারে ফাইন থাকতে পারে অথবা আবার দেখো ওয়েল থাকতে পারে বা ফিল থাকতে পারে বাই প্লাস যানবাহন অন ফুট থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয় যেমন দেখো হি গোজ টু স্কুল অন ফুট এখানে কি আছে অন ফুট সে পায়ে হেঁটে স্কুলে যায় তাই এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ বসিয়েছি 7 নম্বর টেকনিকটি দেখো এই টেকনিক থেকে একটি প্রশ্ন কমন আসবে 100% গ্যারান্টি দিচ্ছি তো দেখো ফর অথবা সিন্স প্লাস টাইম অথবা রিচ থাকলে হাউ লং দ্বারা প্রশ্ন করতে হয় পার আওয়ার বা পার স্পিড থাকলে হাউ ফাস্ট দ্বারা প্রশ্ন করতে হয় অ্যাওয়ে সেটা থাকতে পারে কিলোমিটারস অ্যাওয়ে বা মাইলস ফ্রম থাকলে হাউ ফার দ্বারা প্রশ্ন করতে হয় লাইক টিচার ডক্টর যে কোনো পরিচয় পেশা কোনো ব্যক্তি বা বস্তুর বর্ণনা বা অবস্থা কেমন বোঝাতে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয় নাও অথবা ক্লকস থাকলে হোয়াট টাইম দ্বারা প্রশ্ন করতে হয় অনলি এবং ওল্ড থাকলে হাউ ওল্ড দ্বারা প্রশ্ন করতে হয় অর্থাৎ বাক্যের মধ্যে এই চিহ্নগুলো থাকলে এইগুলো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাই অথবা টল থাকলে হাউ হাই দ্বারা প্রশ্ন করতে হয় এবার চলে যাব টেকনিক নম্বর 8 নম্বর টেকনিকটি দেখো এই টেকনিকটিও ইম্পর্টেন্ট এখান থেকেও মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন চলে আসে সংখ্যা বোঝালে সেটা থাকতে পারে 1 2 3 4 5 6 20 অর্থাৎ নির্দিষ্ট করে যদি কোনো সংখ্যা বোঝায় তখন হাউ মেনি প্লাস নাউন বসাতে হয় আমি আবার বলি নির্দিষ্ট করে যদি কোনো সংখ্যা বোঝায় থাকতে পারে বাক্যের মধ্যে 1 2 3 4 5 6 20 এভাবে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বোঝালে হাউ মেনি প্লাস নাউন বসাতে হয় পরিমাণ বোঝালো কি যেমন টাকা থাকবে টাকা অথবা ডলার অথবা খরচ যদি বোঝায় তখন হাউ মাচ দ্বারা প্রশ্ন করতে হয় ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে হু দ্বারা প্রশ্ন করতে হয় একাধিক দেশের নাম বাক্যের মধ্যে একাধিক দেশের নাম থাকলে হুইচ কান্ট্রিজ দ্বারা প্রশ্ন করতে হয় একাধিক ভাষার নাম থাকলে হুইচ ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রশ্ন করতে হয় একাধিক বিষয় যেমন ইংলিশ বাংলা এরকম সাবজেক্টের নাম দেওয়া থাকলে হুইচ সাবজেক্ট দ্বারা প্রশ্ন করতে হবে দেখো তোমাদের জন্য সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম এই নিয়মটিও ইম্পর্টেন্ট তাই আমি এখানে নিয়মটি দিয়েছি বাক্যের মধ্যে আই উই মি আস থাকলে সেটাকে পরিবর্তন করে ইউ বসাতে হয় মাই এবং আওয়ার থাকলে বসাতে হয় ইয়োর আর যদি এম থাকে এম কে পরিবর্তন করে বসাতে হয় আর দেখো তোমাদের জন্য একটা ব্যতিক্রম রুলসও দিয়েছি ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলসটা দেখো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে সামওয়ান সামবডি এভরিওয়ান এভরিবডি অল আইদার থাকলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ এক্সাম্পলটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা এভরিবডি উইশেস টু বি হ্যাপি দেখো এভরিবডি আছে এভরিবডি থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু এরপরে সাহায্যকারী ভাব বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের সাথে এস আছে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস মোট কথা বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস অথবা ডিড বসাতে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে বসাতে হবে ডিড আর ভার্বের যদি কি থাকে ভার্বের সাথে এস থাকে তাহলে বসাতে হবে ডাস যেহেতু ভার্বের সাথে এস আছে তাই বসিয়েছি ডাস এরপরে দেখো নট বসালাম ডু ডাস ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় তো দেখো উইশেসের প্রেজেন্ট ফর্ম হলো উইশ এরপরে বাকি অংশ টু বি হ্যাপি এখানে অ্যান্সার হবে হু ডাস নট উইশ টু বি হ্যাপি এটি ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুল তাই তোমাদেরকে আমি আগেই প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বিশ্লেষণে টপ 13 ডাব্লিউএস কোশ্চেন সাজেশনের অ্যান্সার শেখাবো বুস্টার প্লাস শর্টকাট সাজেশন তোমরা যদি আগে যে টেকনিকগুলো শেখালাম এই টেকনিকগুলো ফলো করো এবং এখানে যে 30টি ডাব্লিউএস কোশ্চেন আছে এগুলো যদি প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ তুমি 4 মার্কের মধ্যে 4 মার্কেই কমন পাবা 100%
গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো দেখো WS কোশ্চেনের মেন স্ট্রাকচার, WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব অর্থাৎ দেয়া, মিস, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মডেল ভার্ব এগুলো দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থেকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন বসাতে হবে ডু, ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাজ, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। তো এক্সাম্পলে চলে যাই, এগুলো বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। 1 নম্বরটি দেখো, নো ওয়ান লাইকস টু বি মেড এ ফল। এর বাংলা অর্থ হলো কেউ বোকা হতে পছন্দ করে না। এটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007 সালে এসেছিল। তো দেখো বাক্যের মধ্যে যদি নো ওয়ান, আমি তোমাদেরকে প্রথম রুলসটি শিখিয়েছি, বাক্যের মধ্যে যদি নো ওয়ান থাকে তখন WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু। এরপরে যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে নো লাইকস টু বি মেড এ ফল। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। বাক্যের মধ্যে নো ওয়ান থাকলে WS কোশ্চেন হিসাবে হু বসাতে হয়, এরপরে বাকি অংশটুকু বসাতে হয়। 2 নম্বরটি দেখো, আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি মাই ফ্রেন্ড অফ। এর বাংলা অর্থ হলো আমি আমার বন্ধুকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। তোমাদেরকে একটু আগেই তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেন বিমানবন্দরে গিয়েছিলা। তোমাদেরকে একটু আগেই শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি। কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে, টু থাকলে টু থেকে পরের অংশটুকুকে বাদ দিয়ে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে হোয়াই বসাতে হবে। এই টেকনিকটি কিন্তু একটু আগেই তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট। ওয়েন্ট যেহেতু পাস্ট ফর্ম সুতরাং বসাতে হবে ডিড বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি দেখো, সাবজেক্ট হলো আই। আর একটু আগেই তোমাদেরকে শেখালাম আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট। সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু দ্য এয়ারপোর্ট। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ গো টু দ্য এয়ারপোর্ট। তুমি কেন এয়ারপোর্টে গিয়েছিলা বা গিয়েছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু সি মাই ফ্রেন্ড অফ। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007 সালে এসেছে। দেখো এগুলো কিন্তু আমি বোর্ড প্রশ্ন থেকেই প্রশ্নগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে তোমাদেরকে আমি এগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে আমি দিচ্ছি। পরের প্রশ্নটি দেখো 3 নম্বরে, দ্য ট্রেন লিভস দ্য স্টেশন অ্যাট 7 o'clock। এর বাংলা অর্থ দেখো, এর বাংলা অর্থ হলো ট্রেনটি 7টায় স্টেশন ছাড়ে। ট্রেনটি 7টায় স্টেশন ছাড়ে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে ট্রেনটি কখন এখানে স্টেশন ছাড়ে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, সময়ের উল্লেখ থাকে। সময়ের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে কি বসাতে হয়, WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এবং সময়ের অংশটুকুকে বাদ দিয়ে কিন্তু তোমাদেরকে WS কোশ্চেন তৈরি করতে হবে। তো দেখো এরপরে সাহায্যকারী ভার্ব। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এস আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দ্য ট্রেন। দ্য ট্রেন সাবজেক্ট বসালাম। এরপরে দেখো বসাতে হবে সাবজেক্ট বসালাম। এরপরে মূল ভার্ব। এখানে দেখো মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, লিভস। আর ডু, ডাজ, ডিড মূল ভার্ব হিসাবে সাহায্যকারী ভার্ব হিসাবে বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় লিভ। এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ। এরপরে বাকি অংশ লিভস এর প্রেজেন্ট ফর্ম লিভ। এরপরে বাকি অংশ দ্য স্টেশন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হোয়েন ডাজ দ্য ট্রেন লিভ দ্য স্টেশন। কখন ট্রেনটি এখান থেকে ছাড়ে। তো এখানে आंसर দেওয়া আছে অ্যাট 7 o'clock। এটিও 7 সালে কিন্তু এসেছে। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে, দিস হাউস বিলংস টু মাই ফাদার। দিস হাউস বিলংস টু মাই ফাদার। এই বাড়িটি আমার বাবার। এই বাড়িটি আমার বাবার। তো দেখো যদি কোনো বাক্য দ্বারা ব্যক্তি মালিকানা বোঝায় বা কারো মালিকানা নির্দেশ করে তখন WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হুম। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই বাড়িটি কার। এই বাড়িটি কার। তো এই বাড়িটি কার, আমার বাবার। তো দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো মাই ফাদার অর্থাৎ আমার বাবার।
ব্যক্তি মালিকানা অর্থাৎ মালিকানা বুঝিয়েছে, মালিকানা বোঝালে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হুম। এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, এখানে আছে বিলংস, মূল ভাব কি বিলংস, এস আছে, এস থাকলে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দিস হাউস বসালাম। এরপর তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব কি, মূল ভার্ব হলো বিলংস। আর ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, বিলংস এর প্রেজেন্ট ফর্ম হলো বিলং। এরপরে কি আছে দেখো টু আছে, টু বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুম ডাজ দিস হাউস বিলং টু। তো তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো স্যার এখানে তো টু আছে, টু থাকার পরে এখানে হোয়াই হলো না, এর কারণটি হলো এই বাক্যটি দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, বাক্য দ্বারা উদ্দেশ্য বোঝালে শুধুমাত্র হোয়াই হবে। আর ব্যক্তি মালিকানা বা মালিকানা বোঝালে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুম বসাতে হবে। 5 নম্বরটি দেখো, 5 নম্বরে আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 ইয়ার্স। তো দেখো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে কিন্তু বসাতে হয় হাউ লং। এর বাংলা অর্থ দেখো, এর বাংলা অর্থ হলো আমি 2 বছর ধরে দেশের বাইরে আছি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কত যাবত সময় বা কত সময় ধরে বাইরে আছে। তো দেখো ফর প্লাস টাইম থাকলে হাউ লং দ্বারা প্রশ্ন করতে হয়। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, তো দেখো এখানে মূল ভার্ব দেওয়া আছে আউট, তো আউট মূল ভার্ব বসালাম। তবে বাক্যের মধ্যে যদি বিন থাকে, অথবা নট থাকে, তাহলে বিন এবং নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে সাবজেক্ট কি ইউ, সুতরাং বিন থাকলে বিনকে সাবজেক্টের পরে বসাতে হবে। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি। আশা করি এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, হি স মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে। হি স মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে, সে গত পরশু আমাকে দেখেছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন আমাকে দেখেছিল। তো দেখো কোনো বাক্যের মধ্যে কি থাকে, ইয়েস্টারডে থাকে। দেখো ইয়েস্টারডে আছে, আমি তোমাদেরকে আগে বলেছি টুডে, ইয়েস্টারডে থাকলে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়েন বসাতে হবে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সি এর পাস্ট ফর্ম হলো স থাকলে কি করতে হবে, পাস্ট ফর্ম থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হয়। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে স। আর সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় স এর প্রেজেন্ট ফর্ম কি সি। এরপরে দেখো আছে মি যেখানে থাকুক না কেন মিকে পরিবর্তন করে সর্বদা ইউ করতে হবে। এরপরে বাকি অংশ দা ডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when did he see you the day, when did he see you the day। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। আর দেখো এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007 সালে এসেছিল। তো দেখো আমি কিন্তু তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করেই কিন্তু শর্টকাট এখানে টপ 30 ডাব্লিউএস কোশ্চেন দিয়েছে, সুতরাং বুঝতেই পারতেছো এগুলো কতটা ইম্পর্টেন্ট। তো দেখো দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 4 PM। আমি আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে এম PM থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়েন। ব্যাংক 4টার সময় কি হয়, বন্ধ হয়। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো দা ব্যাংক, তো সাবজেক্ট দা ব্যাংক বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ক্লোজেস। আর ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ক্লোজেস এর প্রেজেন্ট ফর্ম হলো ক্লোজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when does the bank close, কখন ব্যাংকটি বন্ধ হয়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে at 4 PM, 4টার সময়। 8 নম্বরটি দেখো রবিন went to কক্সবাজার for a change।
এর বাংলা অর্থ হলো রবিন কক্সবাজারে বৈচিত্র্য অথবা আবহাওয়া বদলানোর জন্য গিয়েছিল। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে রবিন কেন কক্সবাজারে গিয়েছিল। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট কি রবিন। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট। সাহায্যকারী ভাব হিসেবে ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, তো এখানে হবে গো, এরপরে বাকি অংশ টু কক্সবাজার। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড রবিন গো টু কক্সবাজার, কেন রবিন কক্সবাজারে গিয়েছিল। পরেরটি দেখো 9 নম্বরে, দ্য গার্ল লুকস লাইক রোজ। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে লাইক থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট বসালাম। এরপরে দেখো সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি দ্য গার্ল, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য গার্ল বসিয়ে দিলাম। তো সাবজেক্ট হিসাবে দ্য গার্ল বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে লুকস, আর যেহেতু ডাজ বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক। এরপরে বাকি অংশ লাইক, লাইক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক, হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক। এই গার্লকে অর্থাৎ এই মেয়েকে দেখতে কেমন লাগে, তো এর রোজ একটা গোলাপের মতো। 10 নম্বরটি দেখো, আওয়ার কলেজ ওয়াজ বিল্ড ইন 1956, আমাদের কলেজ 1956 সালে কি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে বা নির্মিত হয়েছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, যেহেতু এই বাক্যের মধ্যে কি আছে সালের উল্লেখ আছে, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়েন বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ, ওয়াশ বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আওয়ার কলেজ, আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর। এরপরে কি করতে হবে, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে বিল্ড, তো আমি এখানে বিল্ড বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হোয়েন ওয়াজ ইয়োর কলেজ বিল্ড, হোয়েন ওয়াজ ইয়োর কলেজ বিল্ড। এই কলেজটি কত সালে নির্মিত হয়েছে, তো দেখো এই কলেজটি কিন্তু 1956 সালে নির্মিত হয়েছে। 11 নম্বরটি দেখো, 11 নম্বরটিও বেশ ইম্পর্টেন্ট। 11 নম্বরটি দেখো, 11 নম্বরে হিজ ইল্ডার সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট। তো কোনো বাক্যের মধ্যে কি থাকে টিচার থাকতে পারে, টিচার, ডক্টর, ম্যাজিস্ট্রেট, অর্থাৎ যে কোনো ধরনের পেশার উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াট বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ, তো আমি এখানে ইজ বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হার ইল্ডার সিস্টার, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হার ইল্ডার সিস্টার বসালাম। শেষে একটি তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হোয়াট হিজ হার ইল্ডার সিস্টার, তার ইল্ডার সিস্টার কি করে, তো দেখো তার ইল্ডার সিস্টার কিন্তু একজন ম্যাজিস্ট্রেট। এই প্রশ্নটি 2008 সালে এসেছে। 12 নম্বরটি দেখো, 12 নম্বরে আই বরোড হিজ কার, আই বরোড হিজ কার এর বাংলা অর্থ হলো আমি তার গাড়ি ধার নিয়েছিলাম। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কার গাড়ি ধার নিয়েছো, অর্থাৎ হুজ বসাতে হবে। বাক্যের মধ্যে হিজ থাকলে, হিজ যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে হিজকে বাদ দিয়ে তোমাদেরকে বসাতে হবে হুজ। মনে রাখো হিজ থাকলে হিজকে বাদ দিয়ে বসাতে হবে হুজ। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। বাক্যের মধ্যে নাউন কি, নাউন হলো কার, তো আমি এখানে কার বসালাম, তো এখানে অ্যান্সার হলো হুস কার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট কি, এখানে দেখো সাবজেক্ট হলো আই, আই থাকলে আইকে সর্বদা পরিবর্তন করে ইউ বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে দেখো মূল ভার্ব হিসেবে দেওয়া আছে বরট, আর ডু ডাজ ডিড সাহায্যকারী ভাব হিসেবে বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, বড়ের প্রেজেন্ট ফর্ম হলো বড়। এখানে অ্যান্সার হবে হুজ কার ডিড ইউ বড়, হুজ কার
ডিড ইউ বড়, তুমি কার কার ধার নিয়েছিলে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে হিজ অর্থাৎ তার। 13 নম্বরটি দেখো, 13 নম্বরটি দেখো, ঢাকা ইজ 30 মাইলস ফ্রম হেয়ার। এর বাংলা অর্থ হলো ঢাকা এখান থেকে 30 কিলোমিটার দূরে। তো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে থাকে অথবা কি থাকে মাইলস থাকে, মাইলস ফ্রম, আমি তোমাদের কিন্তু এই টেকনিকটি শিখিয়েছি, টেকনিকটা একটু দেখিয়ে দেই কখন হাউ ফার বসবে। তো দেখো তোমাদের কিন্তু হাউ ফারের একটা টেকনিক শিখিয়েছি। তো দেখো হাউ ফারের টেকনিক হলো অ্যাওয়ে থাকবে অথবা কিলোমিটার থাকবে, কিলোমিটার অ্যাওয়ে থাকবে অথবা মাইলস ফ্রম থাকবে। তাহলে কি বসাতে হবে, হাউ ফার বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, মাইলস ফ্রম আছে, এই বাক্যের মধ্যে কি আছে, মাইলস ফ্রম আছে। মাইলস ফ্রম থাকলে WH কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ফার। অর্থাৎ তোমাদেরকে প্রশ্ন করতে হবে এখান থেকে ঢাকা কত দূরে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে ঢাকা। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে যে বাকি অংশটুকু আছে সেই বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে ফ্রম হেয়ার, ফ্রম হেয়ার বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। মাইলস থেকে আগের যে সংখ্যাবাচক শব্দটি থাকবে সেটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা ফ্রম হেয়ার, এখান থেকে ঢাকা কত কিলোমিটার দূরে বা কত মাইলস দূরে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 30 মাইলস, 30 মাইলস। শর্টকাট টেকনিক, মাইলস ফ্রম থাকলে কি করতে হবে, হাউ ফার দ্বারা প্রশ্ন করতে হবে। এবার চলে যাব 14 নম্বরে। 14 নম্বরটি দেখো, হি ভিজিটস মাই হাউস টোয়াইস এ উইক। একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি টোয়াইস থাকে তাহলে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তো আমি এখানে WH কোশ্চেন হিসাবে হাউ অফেন বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটস, আর সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাজ, ডিড। এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এরপরে বাকি অংশটুকু দেখো মাই হাউস, মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট ইয়োর হাউস। 15 নম্বরটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এর বাংলা অর্থ হলো অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট, আর সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় আর সেখানে যদি ব্যক্তি হয় তখন বসাতে হয় হু, আর ব্যক্তি না হলে বসাতে হয় হোয়াট। তো দেখো প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অনুশীলন, কোনো ব্যক্তি নয়, সুতরাং WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। এবার চলে যাব 16 নম্বরে। 16 নম্বরটি দেখো, রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। রাজশাহী রেশমের জন্য বিখ্যাত বা রাজশাহী সিল্কের জন্য বিখ্যাত। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কেন রাজশাহী বিখ্যাত। কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রাজশাহী। তো সাবজেক্ট হিসাবে রাজশাহী বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে বাকি অংশটুকু মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ফেমাস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ রাজশাহী ফেমাস, কেন রাজশাহী বিখ্যাত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ফর সিল্ক, সিল্কের জন্য। এবার চলে যাব 17 নম্বর। 17 নম্বরটি দেখো, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ এর বাংলা অর্থ হলো কেউ মৃত্যু এড়াতে পারে না। তো আমি তোমাদেরকে আগেই বলেছি বাক্যের প্রথমে অর্থাৎ সাবজেক্টে যদি নো ওয়ান থাকে, নো ওয়ান থাকলে WH কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ, হু ক্যান এসকেপ ডেথ। এই প্রশ্নটি 9 সালে এসেছে, সবগুলোই কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। 18 নম্বরটি দেখো, হি গোজ টু কপি অন ফুট। কোনো বাক্যের মধ্যে যদি অন ফুট থাকে তাহলে WH কোশ্চেন হিসাবে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। এর বাংলা অর্থ হলো সে পায়ে হেঁটে অফিসে যায়। তো দেখো
সে কিভাবে অফিসে যায়, হাউ বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাস, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু অফিস বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডাজ হি গো টু অফিস, সে অফিসে কিভাবে যায়, তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন ফুট, পায়ে হেঁটে। 19 নম্বরটি দেখো, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চট্টগ্রাম। কোনো বাক্যের মধ্যে কি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে, দেখো চট্টগ্রাম কিন্তু একটা স্থানের নাম, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, অর্থাৎ এই সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াজ বসলাম, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা সেমিনার, তো সাবজেক্ট হিসাবে দা সেমিনার বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে হেল্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড। মোট কথা, যদি সাবজেক্টের মধ্যে কি থাকে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া থাকে, তখন কিন্তু মূল ভার্বের আর কোনো পরিবর্তন করা লাগে না। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। 20 নম্বরটি দেখো, ইট ইজ 11:30। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি হাফ পাস্ট থাকে বা হাফ পাস্ট নাও বা হাফ পাস্ট 11 এরকম সময়ের উল্লেখ থাকে, এর বাংলা অর্থ হলো এখন 11:30 বাজে, এরকম সময়ের উল্লেখ থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইজ, এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইট, তো এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে 11:30। এই প্রশ্নটি 10 সালে এসেছিল। 20 নম্বরটি দেখো, শেক্সপিয়ার রোড হ্যামলেট। শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার, আর এটি সাবজেক্টে আছে, সাবজেক্টে থাকলে ডাব্লিউএস এর গঠন হয় ডাব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু সাবজেক্টে পার্সন থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দেবো। এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট, কে হ্যামলেট লিখেছে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে শেক্সপিয়ার। 22 নম্বরটি দেখো, দ্য কার রানস 50 মাইলস পার আওয়ার। তো একটু আগে তোমাদেরকে টেকনিক শিখিয়েছি, কোনো বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফাস্ট। পার আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ফাস্ট, তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাবো হাউ ফাস্ট, অর্থাৎ কত দ্রুত। এর বাংলা অর্থ দেখো, এই গাড়িটি ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে গাড়িটি কত বেগে চলে বা কত দ্রুত চলে। শর্টকাট টেকনিক, পার আওয়ার থাকলে বসাতে হয় হাউ ফাস্ট। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য কার, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য কার বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে রানস, ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, তো এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো রান, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো রান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ডাজ দ্য কার রান, হাউ ফাস্ট ডাজ দ্য কার রান, এই কারটি কত দ্রুত দৌড়াচ্ছে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। তোমরা যদি কেউ এখান থেকে পার আওয়ারটি পিছনে বসাও, তাহলেও কিন্তু ডাব্লিউএস কোশ্চেনটি সঠিক হবে, পার আওয়ার না দিলেও ডাব্লিউএস কোশ্চেনটি সঠিক থাকবে। এবার চলে যাব 23 নম্বরে। 23 নম্বরটি দেখো, 23 নম্বরে, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে বা স্বাধীন হয়েছিল। তো দেখো, কোনো বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম মতো, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে বাংলাদেশ বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে বিকেম, ডু, ডাজ, ডিড সাহায্যকারী ভাব বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, বিকেম এর প্রেজেন্ট ফর্ম হলো বিকাম। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইন্ডিপেন্ডেন্ট, এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, কখন বাংলাদেশ স্বাধীন হয়, এখানে দেওয়া আছে 1971 সালে। 24 নম্বরটি দেখো, হি ভিজিটেড আমেরিকা, জাপান অ্যান্ড কানাডা, তিনি
আমেরিকা, জাপান এবং কানাডা ভ্রমণ করেছিলেন। হি ভিজিটেড আমেরিকা, জাপান অ্যান্ড কানাডা। অর্থাৎ এখানে দেখো অনেকগুলো দেশের নাম আছে, অনেকগুলো দেশের নাম থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ কান্ট্রি, হুইচ কান্ট্রিজ। অনেকগুলো দেশের নাম, অনেকগুলো দেশের নাম থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ কান্ট্রিজ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ভিজিটেড, ভিজিটেড। ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভিজিটেড এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। এখানে অ্যান্সার হবে হুইচ কান্ট্রি ডিড হি ভিজিট, হুইচ কান্ট্রিজ, হুইচ কান্ট্রিজ ডিড হি ভিজিট, সে কোন কোন দেশ ভ্রমণ করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে আমেরিকা, জাপান অ্যান্ড কানাডা। এটি 2013 সালের প্রশ্ন। 25 নম্বরটি দেখো, দ্য বুক কস্ট মি 500 টাকা। তো দেখো কোনো বাক্যের মধ্যে কি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি টাকার উল্লেখ থাকে, যদি টাকার উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাচ। আমি কিন্তু আগেই বলে দিয়েছি তোমাদের এই টেকনিকটি। কোনো বাক্যের মধ্যে টাকার উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ মাচ। আর যদি শুধুমাত্র সংখ্যা থাকে, যেমন 1 2 3 4 5, টাকার উল্লেখ না থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মেনি। যেহেতু এই বাক্যের মধ্যে কি আছে, টাকার উল্লেখ আছে, টাকার উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ মাচ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য বুক, তো সাবজেক্ট হিসাবে দ্য বুক বসলাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কস্টস। আর সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। কস্ট এর প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপরে দেখো মি, মি যেখানে থাকুক না কেন মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট ইউ। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 500 টাকা, 500 টাকা। এটিকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। 26 নম্বরটি দেখো, 26 নম্বরে দিস বয়েজ লিভ ইন অ্যান অরফানেজ। এর বাংলা অর্থ হলো এই ছেলেরা এতিমখানায়, অর্থাৎ এতিমখানায় থাকে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে এই ছেলেরা কোথায় থাকে। তো দেখো এখানে স্থানের নাম দেওয়া আছে অ্যান অরফানেজ, অর্থাৎ এতিমখানা, এতিমখানা দেওয়া আছে, সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, কোথায়, এই ছেলেরা কোথায় থাকে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো দিস বয়েজ, দিস বয়েজ, তো সাবজেক্ট হিসাবে দিস বয়েজ বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে লিভ, তো আমি এখানে মূল ভার্ব হিসাবে লিভ বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়ার ডু দিস বয়েজ লিভস, অথবা তোমরা চাইলে এখানে ইনও বসাতে পারো, ইন বসালেও হবে আর ইন না বসালেও বাক্যটি সঠিক হবে। তো এখানে অ্যান্সার হবে হোয়ার ডু দিস বয়েজ লিভ, এই বালকেরা কোথায় বসবাস করে। তো দেখো 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 এখানে দেওয়া আছে ইন অ্যান অরফানেজ, ইন অ্যান অরফানেজ। 27 নম্বরটি দেখো, 27 নম্বরে উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, এটা আমি তোমাদেরকে একটু আগেও শিখিয়েছি, ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই, উই থাকলে উইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। আর কোনো বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে কি করতে হবে, সাবজেক্টের পরে বসাতে হবে, তো সাবজেক্টের পরে বিন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েটিং, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। 28 নম্বরটি দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এটি আমি তোমাদেরকে একটু আগেই শিখেছি। কোনো বাক্যের মধ্যে এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এই ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলস, এটি কিন্তু 16 সালে এসেছিল দেখো। এরপরে কি করতে হবে, সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। আর এভরিবডির কারণে সাহায্যকারী ভাবের পরে একটা নট বসাতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে এখানে যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্টকে বাদ দিতে হয়েছে, সাবজেক্ট নাই, সুতরাং মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লাভস। আর দেখো ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, লাভস এর প্রেজেন্ট ফর্ম হলো লাভ।
এরপরে বাকি অংশ হিজ মাদারল্যান্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে ব্যতিক্রম রুলসটি মনে রাখবে, এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, আর সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্তভাবে একটা নট বসাতে হয়। বাকি যে রুলসগুলো সেই রুলসগুলো ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। 29 নম্বরটি দেখো, আই অ্যান্সার দ্য কোশ্চেন্স উইথ ডিফিকাল্টি। তো দেখো এর বাংলা অর্থ হলো আমি কষ্ট করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2022 সালে এসেছিল। তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিক হলো কোনো বাক্যের মধ্যে উইথের পরে কোনো কি থাকে? ওয়ার্ড দেওয়া থাকে। উইথের পরে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ, অর্থাৎ কিভাবে। আমি কষ্ট করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম, তুমি কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলা। এখানে উইথ এ কিও থাকতে পারে, অর্থাৎ উইথের পরে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে এবং সেটি যদি ডাব্লিউএস কোশ্চেন হিসাবের জন্য বাদ দিতে হয়, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবে পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড বসাতে হয়। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে কি দেওয়া আছে? অ্যানসার্ট। আর সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয়। অ্যানসার্টের প্রেজেন্ট ফর্ম হলো অ্যান্সার। এরপরে বাকি অংশ দা কোশ্চেন্স। এখানে অ্যান্সার হবে হাউ ডিড ইউ অ্যান্সার দা কোশ্চেন। তুমি এই কোশ্চেনটি অর্থাৎ উত্তরটি কিভাবে দিলা। তো এখানে দেখো দেওয়া আছে উইথ ডিফিকাল্টি, অর্থাৎ কষ্ট করে। 30 নম্বরটি দেখো ফ্লাওয়ার্স। 30 নম্বরে ফ্লাওয়ার্স স্মেল সুইট, অর্থাৎ ফুলের গন্ধ মিষ্টি। তো দেখো ফুলের গন্ধ কেমন, তোমাদেরকে প্রশ্ন করতে হবে ফুলের গন্ধ কেমন। তো দেখো কেমনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে স্মেল কিন্তু মূল ভাবের প্রেজেন্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু। এরপরে কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ফ্লাওয়ার্স। এরপরে তোমাদেরকে কি করতে হবে? মূল ভাব বসাতে হবে। এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে স্মেল। তো এখানে অ্যান্সার হবে হাউ ডু ফ্লাওয়ার্স স্মেল। ফুলের গন্ধ কেমন? তো দেখো ফুলের গন্ধ কিন্তু হয় মিষ্টি। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। ফ্লাওয়ার্স স্মেল সুইট। তো এখানে অ্যান্সার হবে হাউ ডু ফ্লাওয়ার্স স্মেল, অর্থাৎ ফুলের গন্ধ কেমন। আমি তোমাদেরকে যতগুলো ডাব্লিউএস কোশ্চেন শেখালাম, তোমরা যদি এই ডাব্লিউএস কোশ্চেনগুলো এভাবে পড়ো, ইনশাল্লাহ তোমার ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে 4 মার্কের মধ্যে 4 মার্কেই তুলতে পারবা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে রকিবুল 24 এর কথা শেয়ার করবা। শিওর এ প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি। মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা। অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে, নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে। WS question, right form or verb, changing word, punctuation and fill in the blank। তো দেখো পড়তে হবে WS question মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে। রাইট ফর্ম আর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি। চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি। পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 7টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল 24 এর শিওর এ প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে।
এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওর এ প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওর এ প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না কেন এই শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওর এ প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।